আচ্ছা, বাংলার খাবারকে, বাংলার কুইজিনকে যদি একটু টুইস্ট দিয়ে গ্লোবাল ডিশে পরিণত করা যায় তাহলে কেমন হয়? আজকে কিন্তু আমরা রয়েছি এইরকমই একটা কলকাতা রেস্টুরেন্টে, যেখানে বেঙ্গল কুইজিনকে দেখা হয় গ্লোবাল লেন্সে। আমরা রয়েছি স্পেগেলে। স্পেগেল কথার অর্থ হলো মিরর, একটি জার্মান শব্দ যার ইংলিশে অর্থ বোঝায় মিরর। কেন সেটা তো অবশ্যই জানবো। এবং একটু আগে যেটা বলছিলাম যে এই বেঙ্গল কুইজিনকে গ্লোবাল ডিশে পরিণত করা, গ্লোবাল কুইজিনে পরিণত করা, বাংলার সমস্ত খাবারের ইনগ্রেডিয়েন্টস কে এমন ভাবে ইনফিউজ করা যাতে সেটা গ্লোবাল ডিশে পরিণত হয়। সেটা কিভাবে হচ্ছে, কি কি ডিশ রয়েছে, এবং এই স্পেগেল এই শব্দের অর্থ কোথা থেকে এলো, বা এই রেস্টুরেন্টের নামটা স্পেগেল কেন, সবকিছু আপনাদের জানাবো। চলুন আগে একটু ইন্টেরিয়রটা দেখে নিই। হাই, চলে এসছি আমরা স্পেগেলে। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা জায়গা, ন্যাচারাল লাইট এবং এমনি এই একটা লাইট, যে ইনফিউজ লাইট যেটাকে বলে ওয়ার্ম লাইট, সেটা দিয়েই কিন্তু পুরো জায়গাটা সাজানো। প্রচুর পেন্টিংস রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর বাংলার ছোঁয়া রয়েছে। একটা জিনিস আমি রেস্টুরেন্টে যখন ঘুরলাম তখন আমার চোখে পড়লো, সেটা না দেখালেই নয়, আসুন। এই দেখুন, এখানে কিন্তু বাংলার যত রকম চাল রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে, এবং কোন চাল দিয়ে কিরকম রান্না ভালো হয়, কোন চালের বৈশিষ্ট্য কি, সমস্ত কিছু এখানে রয়েছে। গয়নাবড়ি রয়েছে, নানান জিনিসপত্র কিন্তু রয়েছে। মানে ছোট ছোট যে বাংলার যে ঐতিহ্য, বাংলার খাবারের যে মেন ঐতিহ্য, সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং রেস্টুরেন্টের সাজানোটাও কিন্তু ভীষণ সুন্দর। প্রচুর পেন্টিংস রয়েছে, প্রচুর হাতের জিনিস রয়েছে। ইভেন এখানে আমি দেখলাম বই, কোস্টার্স, প্ল্যান্টার, ব্যাগ, সমস্ত কিছু রয়েছে। মানে আপনি যদি শপিং করতে চান খাওয়ার পর, সেটাও কিন্তু হবে। এই দেখুন, মানে বলতে পারেন পুরো ওয়ান স্টপ ডেস্টিনেশন। স্পিগেল নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, তো স্পিগেলের পেছনে যে দুটো মানুষ, যে কারিগর, যাদের জন্য স্পিগেল তৈরি হওয়া, তাদের সঙ্গে একটু কথা না বললেই নয়। তাদের পরিচয় করিয়ে দিই, অর্পিতা দি এবং সাক্ষ্যদা। নমস্কার, দ্য ওয়ালে স্বাগত। আমি একটু জানতে চাইবো, খাবারে ঢোকার আগে এই নামটা নিয়ে, স্পিগেল এই কথাটার মানে আমি অর্পিতা দি থেকে শুনছিলাম যে ইংলিশে মিরর, মানে আয়না। কেন? স্পিগেল যখন শুরু করার কথা আমরা ভেবেছিলাম, তখন থেকেই আমাদের মাথায় ছিল যে স্পিগেল বা যে ইটারিটাই আমরা খুলি, সেটা শুধুমাত্র খাবার জায়গা হিসেবে থাকবে না, ইট উইল বি মোড অফ কমিউনিকেশন। আর আমার কাছে, আমার জীবনে, আমার ধারণা অর্পিতার ক্ষেত্রে এটা হয়তো সত্যি, যে আয়নার সামনে দাঁড়িয়ে আমার সবচেয়ে ভালো কমিউনিকেশন, সবচেয়ে ভালো আত্মসমীক্ষা হয়েছে। এবং ফুডটাকে আমরা কমিউনিকেশনের মোড হিসেবেই দেখিয়ে এসেছি প্রথম থেকে, বা সেরম ভাবেই ভেবেছি, সেরম ভাবেই পুরো প্ল্যানটা হয়েছে। তাই জন্য স্পিগেল আয়না। আর আমার রান্না বান্নার কাজকর্ম সমস্ত শুরু আসলে জার্মানি থেকে। তো যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হিসেবে প্রথম ওখানে গিয়েছিলাম, সেখান থেকে রান্না বান্নার কাজ শুরু। সেখানে একটা ভাষাটার প্রতি ভালোবাসাটা এখনো রয়ে গেছে, এখনো ভাষাটার সাথে যোগাযোগ রয়েছে, তো সেখান থেকেও স্পিগেল। অর্পিতা দিকে জিজ্ঞেস করবো যে এটা হচ্ছে বেঙ্গল যে বেঙ্গল cuisine, ফরওয়ার্ড হ্যাঁ, কুইজিন আমি বলেছি। সেটা হচ্ছে গ্লোবাল আর কি। আমরা বেঙ্গল যে ইনগ্রেডিয়েন্টস, সেটাকে গ্লোবাল ডিশ হিসেবে। তো এই যে বেঙ্গলের এত এত কিছু রয়েছে, এত ইনগ্রেডিয়েন্টস, এত ভরপুর একটা আমাদের বাংলা শস্য যেটাকে বলা হয় সোনার বাংলা, যার জন্য আমরা বলি। তো এমন কিছু ইনগ্রেডিয়েন্টস কি রয়েছে যেটা প্রথম থেকেই মাথায় ছিল যে যখন স্পিগেল করব, যে এইগুলো আমরা ইনকর্পোরেট করবই? ইনগ্রেডিয়েন্ট বলতে দেখো, যেহেতু তুমি বললে যে বাংলায় প্রচুর শস্য, শাক, সবজি সবকিছু রয়েছে, তো বাংলায় কি হয় যে আহ ঋতুভেদে যে মানে বাকি সবকিছুর সাথে কি হয়, শাকসবজি, ফল, বাজার, এগুলো তো
পাল্টাতে চেঞ্জ থাকে। হতে থাকে। হ্যাঁ, তো সেই জন্য সিজনাল জিনিসপত্র নিয়ে কাজ করব, এটা একদম প্রথম থেকেই মাথায় ছিল। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের বাংলা চাল নিয়ে কাজ করা। ঠিক আছে, চালও কিন্তু সেইভাবেই কিন্তু মানে পরিবর্তন। যেমন আবহাওয়া, যেমন যখন যেরকম থাকে সেই অনুযায়ী কিন্তু তোমার চালের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম চালের হুম। চাষ হয়। তো বাংলার যে হারিয়ে যাওয়া চাল যেগুলো নিয়ে এখন একটা সচেতনতা তৈরি হচ্ছে, তো সেটাকে সেই জায়গাটাকে আমরা আরো এলিভেট করার চেষ্টা করছি। যার জন্যই কি আমি দেখছিলাম ঘুরতে ঘুরতে, দর্শকদেরও দেখালাম যে ডিসপ্লেতে প্রচুর ধরনের চালের ওখানে রাখা রয়েছে। এমন কিছু যেটা ফেভারিট চাল, যেটা তোমাদের এখানে কোনো একটা ডিশে ইনকর্পোরেট করে বা লোকজন পছন্দ করেছে, তোমাদের ভালো লেগেছে? তোমাদের সামনেই আছে দুটো এই মুহূর্তে। আসলে চালের ব্যাপারটা যেটা অর্পিতা বলছিল, মানে বাংলার সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখি যে অন্নপূর্ণেশ্বরী পাটনি ছোটবেলায় সবাই পড়েছি বলার চেয়ে ভালো বলা। তো সেখানে দুধে ভাতে বা পরবর্তীকালে মাছে ভাতে বাঙালি, বাঙালি একদম। যেটা নর্থ ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক জায়গায় তারা ইয়ার্কি মারে বাঙালিদেরকে নিয়ে, সেই ভেতো বাঙালির ব্যাপারটা আমরা আসলে খুব সিরিয়াসলি নিয়েছি। তো স্পিগেলে আমরা প্রায় 19 রকমের বাংলার চাল আমাদের কাছে রয়েছে, যেগুলো আমরা চাল হিসেবেও বিক্রি করি বা দিই লোকেদেরকে। এবং স্পিগেলের বিভিন্ন মেনুতে আমরা প্রায় 6 থেকে 7 রকমের চাল ইউজ করি। তার মধ্যে দুটো চালের কথা না বললেই নয়, যে দুটো সামনে রয়েছে। একটা হচ্ছে কুচো মাটনের যে আমাদের পোলাও হয়, এই যে এটা না? এইটা কুচো মাটনের পোলাও। এটাতে আমরা যে চালটা ব্যবহার করি সেই চালটার নাম হচ্ছে কালো নুনিয়া। আচ্ছা। মূলত উত্তর দিনাজপুর এলাকার চাল, কুচবিহার, উত্তর দিনাজপুর এই বেল্টে এটা খুব হয়। নাম কালো নুনিয়া হলেও মানে হাস্কটা যেহেতু বা চালের খোলসটা যেহেতু কালো, সেই জন্য কালো নুনিয়া নাম। আচ্ছা। কিন্তু ভেতরে চালটা একেবারে পার্ল হোয়াইট, মানে মুক্তোর মতো সাদা, সাদা। মানে অসম্ভব সাদা, মানে দেখলেই বোঝা যায়। মানে বাকি যে ছোট দানার চালগুলো অনেকগুলো যেগুলো কাছাকাছি রঙের শেড, বুঝতে অসুবিধা হয়, কালো নুনিয়া পাশে ফেললে কোনো সময় বুঝতে অসুবিধা হয়। এবং যেটা না বললেই না, এটার অ্যারোমা অসম্ভব সুন্দর অ্যারোমা। তো এটা পোলাওয়ের জন্যই বেশি ভালো, তো আমরা এটা পোলাওয়ে ব্যবহার করি। এরকমই আরেকটি অ্যারোমেটিক চাল আছে কর্পূর কান্তি, যেটা আমরা পায়েসে ব্যবহার করি মূলত। আচ্ছা। আর এই যে চালটা, যেটা আমরা চিংড়ি মাছের ঘিলুর ঘি ঘিলু পোলাও, দিয়ে। মানে চিংড়ি মাছের ঘিলু থেকে একটা বাটার তৈরি করে সেখানে পুরো পোলাওটা টস করা হয়। হুম হুম। তো এই চালটা হচ্ছে কনকচুর। এই আচ্ছা। কনকচুর হচ্ছে আমাদের সাউথ 24 পরগনা, জয়নগর, মৌজা এই অঞ্চলের চাল। জয়নগরের যে মোয়া হয় সেটা মূলত এই কনকচুরের খই থেকেই হয়। আচ্ছা। ট্র্যাডিশনালি হতো এবং এখনো হয়। যেহেতু এই চালগুলোর এখন চাষ কমে গেছে, তো সেই জন্য সবসময় হয় না, আজকাল সব জায়গাতেই ভেজাল এসছে, তো কনকচুরের জায়গায় অনেক সময় মরিচ চাল দিয়ে দেওয়া হয় আজকাল। কিন্তু কনকচুর হচ্ছে সেই আদি জয়নগরের মোয়ার আসল খইয়ের মূল জায়গা। এগেন শর্ট গ্রেন, রিয়েলি অ্যারোমেটিক রাইস। এবং চিংড়ি মাছ, মানে মাছের ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন চাল নিয়ে এক্সপেরিমেন্ট করেছি প্রত্যেকটি রান্নার ক্ষেত্রে, তখন আমরা দেখেছি যে চিংড়ি মাছের যে ঘিলুর বাটারটা আমরা তৈরি করছি তার সাথে পিয়ারিংটা খুব ভালো যাচ্ছে, ভালো যাচ্ছে। বা মাটনের সাথে কালো নুনিয়ার খুব পিয়ারিং হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, স্পিগেলে যারা খেতে এসেছেন বা আসেন, তাদের বহু লোক এই পোলাওগুলি খাওয়ার পর সেই চালটা আবার কিনে নিয়ে গেছে এবং বারবার আচ্ছা, বলেছে যে তো চালও এখানে হ্যাঁ, কিনে এখানে নেওয়ার আমরা ব্যবস্থা চালও আছে। করি, আমাদের ওয়েবসাইটেও রয়েছে সেগুলো। আচ্ছা। আর এই চালগুলো তারা খাওয়ার পরেই এসে নিয়ে গেছে। যেমন কিছুদিন আগের ঘটনা, আহ, একটি বড় গ্রুপ এসেছিল, তারা প্রত্যেকটি পোলাওই প্রায় খেয়েছিল। খাওয়ার পর আমাদের রেস্টুরেন্ট বন্ধ করে, লাস্ট অর্ডার প্রায় 11টার সময় রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার পর যখন আমরা বেরিয়ে যাচ্ছি, তখন তারা ফেরত এসে বলে, না আমাদের ওই চালটা চাই। রেস্টুরেন্ট খুলিয়ে তারা কালো নুনিয়া কিনে নিয়ে গেছে। তো এরকম প্রচুর হয় আমাদের। আচ্ছা, আমরা যখন খাবারে ঢুকেই পড়েছি, এত কিছু সাজানো রয়েছে, আমি বলবো দর্শকদের জন্য একটু যদি এক্সপ্লেন করো যে কি কি রয়েছে এবং কোনটা কি। হ্যাঁ, প্রথম আমি যেহেতু মেন কোর্সের কথা হচ্ছিল, মেন কোর্সের সাথে ওই সামনে যে এইটা না? মাছের ডিশটি রয়েছে সাদা হ্যাঁ। রঙের, এটি আমাদের স্পিগেলের একটা সিগনেচার ডিশ। এটার নাম ননি বাহার। ননি বাহার রান্নাটা কিন্তু আমাদের সিগনেচার না। ননি বাহার হচ্ছে মূলত ফরিদপুর বা ওই অঞ্চলের রান্না, যেখানে ইলিশ মাছ দিয়ে করা হয়। আচ্ছা। মানে কলোনিয়াল আমলে ব্রিটিশদের ইলিশ মাছ খাওয়াতে গিয়ে জমিদাররা, মানে যারা তখন রায় বাহাদুর খেতাব টেতাব পেতেন আর কি, তো তারা ইলিশ মাছ খাতে খুব বিপাকে পড়ে। কারণ হয় সর্ষে, নয় তেল ঝাল। তেল ঝাল, হ্যাঁ। আর সাহেব যদি খেয়ে তারপরে সেটাকে রায় বাহাদুরের বদলে জেলে পুরে দেয়, খুব মুশকিল। তো সেখান থেকে তারা তখন বাড়িতে তৈরি যে ননি বা দুধের ওপরে সর পড়ে যেটা, সেই মাখনটা, সেটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে। তো সেটা ইলিশ দিয়ে করা হয়।
আমি কথা কথা বলছিলাম যে জার্মানিতে আমার কাজ শুরু, তো সেখানে ক্রাস্টেড ফিশের একটা ইউরোপেতে খুব প্রচলন আছে, বিভিন্ন রকমের ক্রাস্টিং হয়। আচ্ছা। তো বাংলার ভেটকি, অবিভক্ত বাংলার ননিবাহার এবং ইউরোপিয়ান ক্রাস্টেড ফিশ, এই তিনটে মিলে এখানে আমাদের এইখানে। ভেটকির ননিবাহার তৈরি হয়েছে। অসাধারণ। আর বাকি যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো সবগুলো কিন্তু মানে মূলত এখানকার যা ডিশ আছে বেশিরভাগটা আমার মাথা থেকে বেরোলেও এই নতুন খাবারগুলো যেটি আমাদের বার মেনুর মধ্যে রয়েছে, আচ্ছা। এটা কিন্তু আমার নয়, এর দায়িত্ব যায় আমার ভাতৃপ্রতিম সৌনক বলে, যিনি আমার সাথে এতে রয়েছে, কিচেনে রয়েছে, আমাদের শেফ পার্টনার সৌনকের কাছে। তো তার মধ্যে একটি হচ্ছে, ওটা সৌনকের আই থিঙ্ক মাস্টার পিস, ওটা মাছের ডিমের ডেভিল। মানে আমরা ডিমের ডেভিল খেয়েছি, তাতে হ্যাঁ। মাংস দেওয়া থাকে, হ্যাঁ 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 আমরা মাছের ডিমের বড়া খেয়েছি। হ্যাঁ, তো ফিউশন সেই হ্যাঁ, দুটো। একদম। এবং যেহেতু আমাদের মালকিন অর্পিতা প্রচন্ড মৎস্যপ্রেমী, তো ডিমের টেবিলে ঠিক আমরা কোনোভাবে মাছ ঢোকাতে পারছিলাম না। তারপর সৌনকের মাথা থেকে এটা বেরোয় যে যদি আমরা মাংসের পুরের জায়গায় মাছের ডিমটাকে মাছের। পুর করে ক্রাস্টিং করতে পারি, এবং তার সাথে যাওয়ার জন্য খুব মজার ব্যাপার হচ্ছে ওপরে যেটা রয়েছে সেটা কিন্তু মিউনিস নয়, ওটা মাছের তেল কনফি করে বাহ, তারপর একটা ইওলি তৈরি হয়। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, দেখে মানে বোঝা যাচ্ছে না, সবাই হ্যাঁ মেয়োনিজ। ফ্লেভারটা বোঝা যাবে। তো এটা হচ্ছে মাছের ডিমের ডেভিল। আচ্ছা। তাছাড়া রয়েছে এটা। চিকেন ক্রকেট। হুম। চিকেন ক্রকেটের ভেতরে চিকেন স্কিন বাটার দেওয়া হয়, আচ্ছা। এবং নিচে যে ক্রিমটি দেওয়া আছে এগেন ওটা মেয়োনিজ নয়, ওটা ব্যান্ডেল চিজের ক্রিম। ব্যান্ডেল চিজ, এটা যারা খাদ্য রসিক তারা প্রায় সবাই জানে। জানে। ভারতের একমাত্র আর্টিজানাল চিজ। ভারতে তো চিজ নিয়ে সেভাবে কাজ হয়নি, হয়নি। পর্তুগিজরা ব্যান্ডেলে এটা করে গেছিল। একটি ফ্যামিলি আছে যারা এটা এখনো অ্যাসিটিক এজেন্টের রহস্যটা জানে, তারাই করে, এবং স্মোক করা হয়। আমরা স্মোক ব্যান্ডেল চিজটা ইউজ করি, তার আচ্ছা। সাথে আমরা একটা হুইপড ক্রিম তৈরি করি, তো আচ্ছা। সেটা দেওয়া হয়। আচ্ছা, এইটা। যেহেতু মাছে ভাতে বাঙালি হলেও এখন শরীর স্বাস্থ্য এবং বিশ্বায়ন এবং সমস্ত কিছু মিলিয়ে ভেজের জায়গাটা বা বাংলা তো শাকসবজিরও জায়গা, হ্যাঁ একদমই তো তাই। এবং সেখান থেকে আমরা একটা ভেবেছিলাম যে এবং আমার পনিরের মনে কিছু হয় করব। যে অনেক যারা খেতে আসে তাদের মধ্যেও অনেকে চায় যে ভেজ অনেকেও কিছু চায়, ট্রাই অনেকেও করতে। চায়। হ্যাঁ, অনেকেও ভেজ চায়। কিছু অনেকে চায়, একেবারে। কিন্তু সমস্যাটা ওখানে গিয়ে দাঁড়ায় যে বাংলা শাকসবজি যা আছে, যা মানে প্রচুর ইয়ে করা যায়, তো সেগুলো নিয়ে অনেক রকম কাজ করা যায়, কিন্তু সেটা দিয়ে করতে গিয়েও হচ্ছে আবার দেখা গেছে যে অনেকে এসে যারা পনিরটাকে ভেজ ভাবছে শুধু, হ্যাঁ হ্যাঁ তো তাদের জন্য আমরা বাংলার একটা টাচ রেখেছি। মানে পাঁচফোড়ন তো ভীষণ ভাবে হ্যাঁ একদম, মানে বাঙালির একটা মশলা। প্রত্যেকটা ঘরে তো আর কি হ্যাঁ, ইউজ তো হয়। তাতে যাতে পনিরও থাকলো, পাঁচফোড়নও থাকলো। সেটা দিয়ে একটা ডিশ ভাবা হয়েছে। বাহ। তো এটা হচ্ছে পাঁচফোড়ন পনির সুখা। তো পনির সুখাটা আমরা রেখেছি যাতে যারা পনির চান, যারা পনির প্রেমী তাদেরও একটুখানি থাকুক, কিন্তু একইভাবে রুটের কাছাকাছি আমাদের বেঙ্গল ফরওয়ার্ড ভিশনটাকে যাতে আমরা সেখান থেকে না ডিভিয়েট করে যাই, তাই জন্য সেই পনির জন্য বাটার মশলা না, আমরা একটা পাঁচফোড়ন পাঁচফোড়ন। পনির তৈরি করেছি। আচ্ছা, এখানে লাস্ট রয়েছে বাট নট লিস্ট আমাদের যে ডেজার্টের পার্টটা রয়েছে, যে মিষ্টিটা রয়েছে, এই মিষ্টি দুটোই আমার খুব কাছাকাছি মিষ্টি। একটা হচ্ছে, আমরা যখন শুরু করেছিলাম স্পিগেল তখন আমরা কিছু হারিয়ে যাওয়া মিষ্টি নিয়ে কাজ করব, এটা প্রথম থেকে ভেবে রেখেছি। কারণ আমি প্রায় জুভেনাইল ডায়াবেটিক, আমার মিষ্টি খাওয়া বারণ, এবং সেই কারণে বলে না, আমি ছোটবেলা থেকেই মিষ্টিটা অসম্ভব ভালোবাসি। তো অর্পিতা একটু ঝাল খেতে ভালোবাসে, আমি মিষ্টি খেতে ভালোবাসি, তো এবার মিষ্টি নিয়ে কিছু করতে হবে। তো তখন আমরা বাংলায় হারিয়ে যাওয়া কিছু মিষ্টি আনা এখানে শুরু করি। যেমন আমাদের এখানে মোল্লার চকের দই পাওয়া যায়, হুম। যেটা প্রত্যেক সপ্তাহে ওই খনকার বাজার পেরিয়ে মোল্লার চকের যিনি একজন মাত্র বেঁচে আছেন, তুহিন ঘোষের ছেলে এসে দিয়ে যায়, ঠিক আছে, আচ্ছা। এখনো। আর সেরকমই আমরা রসগোল্লা শুরু করি, নর্মাল রসগোল্লা বদলে চ্যাপ্টা রসগোল্লা। খাদ্য রসিকরা এটাও খুব ভালো করে জানেন যে কালীঘাটে হারান মাঝির দোকানে একমাত্র অথেন্টিক যায়। চ্যাপ্টা রসগোল্লাটি পাওয়া যায়, আমরা ওখান থেকেই নিয়ে আসি। আচ্ছা। তো সেই চ্যাপ্টা রসগোল্লা তো চলছে, এবার চ্যাপ্টা রসগোল্লা নিয়ে আর কিছু কি করা যায় ভাবতে ভাবতে আমরা হাড়ি ভাঙা বলে একটি মিষ্টি রয়েছে, এটা মূলত সিলেট এবং বাকি ওই মানে ওই এরিয়ার Region টা। হিসেবে এগেন অবিভক্ত বাংলাদেশের মিষ্টি ছিল, কিন্তু বাংলাদেশি মিষ্টি নয় কিন্তু এটা নয়। কোনোভাবেই। ঠিক আছে, এটা ওখানকার বাঙালিরা সেই সময় তৈরি করেছিল। নামটি নিয়ে অনেক প্রবাদ আছে, অনেক গল্প আছে যে কেন হাড়ি ভাঙা। কেউ বলে যে হাড়ি ভেঙে খেতে হয় বলে হাড়ি ভাঙা, কোনো বাচ্চা হাড়ি ভেঙে ফেলেছিল বলে হাড়ি ভাঙা, কিন্তু মূলত মিষ্টিটা হাঁড়িতে তৈরি করা হয়।
আচ্ছা। সো সেই চ্যাপ্টা রসগোল্লা দিয়ে আমরা একটা নলেন গুড়ের হাড়ি ভাঙা তৈরি করি। It's অনেকটা রসগোল্লার পায়েসের মতো, অনেকটা রসমালাইয়ের মতো, কিন্তু কোনোটাই ঠিক পুরোপুরি ওই দিকে ওই না, দিকে এটা না। মানে একটা ইউনিক মিষ্টি, ঠিক আছে? তো হাড়ি ভাঙার কনসেপ্টটিকে মাথায় রেখে আমরা চ্যাপ্টা রসগোল্লা হাড়ি ভাঙা করি, যেখানে উপরে একটা নলেন গুড়ের ট্রিল যায়, আর তার সাথে যায় পেস্তা, একটা সুগার, আচ্ছা। বেসিক্যালি ক্যারামেলাইজ সুগার, এটা প্রিলিন করা হয় পেস্টে। তবে সেটা নট লেস, দিস ইজ ভেরি সিজনাল এগেন। যেরকম অর্পিতা বলছিল একটু আগে, স্পিগেলে আমরা চেষ্টা করি একটা সিজনাল জায়গায় রাখতে। তো এটা হচ্ছে আম, দই, তার সাথে একটা ব্রুলে। সো আম ক্ষীর বা আম দই ব্রুলে এটা। এটা আপাতত যতদিন ভালো আম পাওয়া যাবে ততদিন আমরা চালিয়ে যাবো। তারপর আম বন্ধ হয়ে গেলে সম্ভবত অন্য কিছু একটা আবার নতুন কিছু পাবো। নতুন কিছুর মধ্যে আবার তখন ঢুকবো। আমাদের খাবারের ক্ষেত্রেও যেমন আমরা ওই জিনিসটা রেখেছি যে বাংলার ইনগ্রেডিয়েন্ট ইউজ করে সেটাকে মডার্ন লেন্সে দেখা। মকটেলের ক্ষেত্রেও তাই। সেটা রয়েছে। হ্যাঁ, মকটেলের ক্ষেত্রে এখানে আপাতত যে দুটো ড্রিঙ্ক আছে সেটা খুব সিজনাল জিনিস দিয়ে তৈরি। একটা আম, একটা তালশাঁস। তালশাঁস নিয়ে আমার ধারণা তালশাঁস একটা খুব আন্ডাররেটেড জিনিস ভীষণ। এই মুহূর্তে আন্ডাররেটেড জিনিস, কিন্তু মানে আমাদের ক্ষেত্রে এগুলো হচ্ছে স্বর্গ। আম, জাম, লিচু, তালশাঁস একদমই। সময় আর কিছুদিন বাদে বাজারে পাওয়াও যাবে না। তো সেটাকে রেখে এবং তার সাথে এই যে যে ড্রিঙ্কটা দেখছো হুম। এটার সাথে রডোডেনড্রনের একটা এক্সট্রাক্ট, একটা যেটা বুরাঞ্চ আচ্ছা। জুস, ওটা আছে। আর বাকি যা দেখছো ইনগ্রেডিয়েন্ট ইউজ করে বানানো। আচ্ছা, আমের এটা একটু বলি, এটা একটু অন্যরকম বেশ। এটা আমরা ম্যাঙ্গো স্টিকি রাইস আমরা সবাই কম বেশি খেয়েছি জানি, এবং এটা হ্যাঁ। একটা সর্বজন বিদিত খাবার আর কি। তো সেই ম্যাঙ্গো স্টিকি রাইস যেটা, সেটাকে একটু অন্যরকম ভাবে, মানে আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে শর্ট গ্রেন রাইস যেগুলো রয়েছে এটার ক্ষেত্রে সাক্ষ্য আই থিঙ্ক আমরা প্রথমকান্তে ইউজ করেছি। ঠিক আছে, ওই ম্যাঙ্গো স্টিকি রাইসটাকেই একটা মকটেলের ভার্সন দেওয়া হয়েছে, যেটা তুমি টেস্ট করলে বুঝতে পারবে। এখানে পায়েসের যে একটা চালের যে গন্ধটা। পায়েসের যে গন্ধটা থাকে, সেটা যে থাকে। টেস্টটা থাকে সেটাও আছে, এবং তার সঙ্গে আম তো আছেই। রয়েছে। হ্যাঁ, একটা কোকোনাট ক্লাউড, এটা না খুব একটা টেকনিক্যাল মানে জায়গা একটা, ওরিয়েন্টেড হ্যাঁ। জিনিস, যেহেতু এই জন্য এটার আমরা নামও দিয়েছি ম্যাঙ্গো ওরাইসা। আচ্ছা। মানে আর কি ধানের বিজ্ঞানসম্মত নামটাকে ব্যবহার করে এটা বানানো এই হয়েছে। নামগুলো নিয়ে কি মানে ঘন্টার পর ঘন্টা বসতে হয়? এটা না খুব একটা, নাকি আমি চট যদি করে একটু মাথায় চলে সত্যি আসে? কথা বলি, এটা ছট করে মাথায় আসে। ঘন্টার পর ঘন্টা আমি যদি কোনো জিনিস নিয়ে বসি সেটা আমার খুব একটা মাথায় আসে না। আমার হচ্ছে হট করেই কিছু একটা মাথায় এলো, আমি বললাম আজকে এটা করতে হবে। আচ্ছা। ঠিক আছে, তালশাঁসের এটাও তাই। বাজারে দুপাশে যাচ্ছি দেখছি প্রচুর তালশাঁস উঠেছে, নিজে খেতে ভালোবাসি, কিনে নিই। তো মনে হলো আচ্ছা ঠিক আছে, যদি একটা তালশাঁস দিয়ে কিছু কিছু একটা করা যায়। করা যায়। আমরা এছাড়া জাম দিয়ে করেছি, জাম তো এর পরে আর পাওয়া পাওয়া যাবে যাবে না। না। জাম দিয়ে করেছি। তেঁতুলটা গরমকালে সবাই ভালোবাসে, জামের সর্বে, তেঁতুলের সর্বে, এগুলো দিয়েও মকটেল রয়েছে। এবং ইচ্ছা আছে ফলসা দিয়ে যদি কিছু করতে পারি এর মধ্যে। তো সেটাও অপেক্ষায় থাকলাম আমরা। লাস্ট সেটা আমি কাজ চলছে। একদম একদম লাস্ট আমি জিজ্ঞেস করবো স্পিগেল নিয়ে এর পরের কি ভাবনা রয়েছে, কি করতে চাইছো? স্পিগেল নিয়ে পরের ভাবনা হচ্ছে স্পিগেল অ্যাওয়ারনেসটা একটু বাড়ানো, এবং কলকাতা মানে গ্রেটার কলকাতা তো কয়টা জোনে ভাগ। তো আমরা ধীরে ধীরে এবার এক্সপেনশনের কথা ভাবছি। তো আমরা হোপফুলি সাউথ কলকাতাতে আসতে চলেছি। আমাদের স্পিগেল স্টোর বলে একটা জায়গা খোলা হচ্ছে নিউ টাউনের দিকে, সেরকম একটা প্ল্যান চলছে, যেখানে আমাদের এই 19 রকম 20 রকমের চাল থেকে শুরু করে বিভিন্ন সেগুলো ধরনের প্রাইস স্টোর থাকবে। আমরা বিভিন্ন রকমের গয়না বড়ি নিয়ে আসছি। আমি দেখছিলাম ওখানে হ্যাঁ, সেটাও রয়েছে। এক্স্যাক্টলি। তারপরে আমাদের কার্শিয়াং থেকে যে ডাল্লে আসে, ফ্রেশ ডাল্লে, তো সেই ফ্রেশ ডাল্লেও বিক্রি হয়। মানে এরকম ভাবে ধীরে ধীরে খুব এক্সপ্যানশন করা। ইনগ্রেডিয়েন্ট ভিত্তিক জিনিস দিয়ে কাজ জিনিস, করে, হ্যাঁ। মানে শুধুই যদি খাবার বিক্রি করে মানে টাকা পয়সা রোজগার করবো এরকম একটা মানসিকতা নিয়ে এই বিজনেসে আসা নয়। একটু বলতে পারো এটা অ্যাওয়ারনেস এর জন্য। আমার মনে হয় যত অ্যাওয়ারনেস বাড়বে, হ্যাঁ ডেফিনেটলি বিজনেস ইজ দেয়ার, একদম, সেটা তো সব কিন্তু জায়গাতেই আমার থাকবে। মনে হয় যে সেটা যদি ওটা যদি একটা কোনো উদ্দেশ্য কজ থাকে, থাকে। হ্যাঁ একটা যদি ভিশন থাকে, আমার মনে হয় সেই কাজটা ভালো হয়। কাজটা করেও আনন্দ হয়, যার জন্য আমরা প্রচুর ইভেন্ট করছি। এবং এবারে আমরা ধীরে ধীরে আহ, খাবার এবং খাবারের সাথে যে খাবার সম্পর্কিত জ্ঞান, সেইটা আমরা একটা ইভেন্টের মধ্যে যাচ্ছি। আচ্ছা। কিছুদিনের মধ্যে আমাদের এরকমই একটা ইভেন্ট আছে, টিপসি ক্লাসরুম বলে। তো সেটাও আমরা ওই রকম ভাবেই ভেবে করা। আহ,
দুটি ছোট বাচ্চা ছেলে মেয়ের সাথে তাদের আইডিয়া ছিল, সেখান থেকে মানে খুব খুশি হয়েছিলাম শুনে। এবং সেটাও কয়েকদিনের মধ্যে সম্ভবত 21 তারিখ আমাদের এখানে হবে। আচ্ছা, তো সেখানে এই বিভিন্ন ধরনের ককটেল মকটেল, তার সাথে একটা ক্লাসরুম এবং সেটা নিয়ে আলোচনা, এইরকম ভাবে আমরা চাল নিয়ে বেশ কিছু কাজ করব, তারপরে কাজ করার চেষ্টা বর্ষা করছি। যখন ভরা বর্ষা যখন থাকে রথের পরে পরে জুলাই মানে অগস্টে জুলাই অগস্টের ওই মাঝামাঝি মাঝামাঝি। সময় মনসা পুজো থাকে। হুম। ঠিক আছে, এবার মনসা পুজো মানে কলকাতায় হিসাব মতো বলতে গেলে তো পূর্ববঙ্গের লোকেরা ওটাকে নিয়ে এসেছিল হুম, এখানে। হুম। তো মনসা পুজোতে মানে ওই সময়টা আমি যদি বলি এরকম মনসা মঙ্গলের খাবারের যে অনুষঙ্গগুলো আছে, যেই জিনিসগুলো রয়েছে সেইগুলো নিয়ে আহ, একটা কাজ করার খুব ইচ্ছে আছে স্পিগেলে। বাহ। সেটা সাক্ষ্য অনেকদিন ধরে ভেবে রেখেছি, চিন্তা করে রেখেছি, আমরাও চিন্তা করছি। এইগুলো আর আর কিছুই না, বাংলার তো মানে প্রচুর জিনিস আছে প্রচুর যেগুলো জিনিস, নিয়ে যেগুলো কাজ করা অনেকের যায়, এখনো অনেক কিছু অজানা। অনেক কিছু অজানা, এবং এগুলো নিয়ে প্রচুর ভালো কাজ হতে পারে। এবার আমরা যদি সবাই ভাবি ধুর এটা তো করলে কেউ দেখবে না, এটা তো করলে কেউ শুনবে না, তাহলে যেটা সে বাজারে শুরুটাই হবে না। যেটা বাজারে খাচ্ছে আজকালকার কথা, এটা পাবলিক খাচ্ছে, এটাই দাও। তো আমরা পাবলিককে তাহলে খাওয়াবোই যখন, তাহলে ভালো জিনিস খাওয়াই। ঠিক আছে? লাস্টলি এত কিছু এত সুন্দর আলোচনা হলো, এই স্পেগেলের ঠিকানাটা যদি একটু দর্শকদের জন্য বলে দাও। স্পিগেলের ঠিকানা হচ্ছে সেক্টর 3, সল্টলেক, চার্নক সিটির ফার্স্ট ফ্লোরে। সবচেয়ে চেনার সুবিধা হচ্ছে পূর্বতন অ্যাপোলো এমআরআই, যেটা ছিল আমরি হসপিটাল সল্টলেক, এখন মণিপাল, তার ঠিক পাশে। চিংড়ির ঘিলু দিয়ে পোলাও, মাটন কুচো দিয়ে পোলাও, সঙ্গে রয়েছে আরো নানান ধরনের ইউনিক ডিশ। মানে বাংলার সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো একটু এদিক ওদিক করে একটু ইনফিউজড করে গ্লোবালি যে ডিশ তৈরি করা যায়, এরকমই কিন্তু ইউনিক ডিশ পাওয়া যাবে স্পেগেলে। দেরি না করে চটপট চলে আসতে হবে স্পেগেলে, এবং এরকম আরো নানান ধরনের সুন্দর সুন্দর ইউনিক জায়গার খোঁজ পেতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।